পলাতকরা নির্বাচনে অযোগ্য, ভোটার প্রতি খরচ করা যাবে 10 টাকা। আরপিও সংশোধনী এখন আইন মন্ত্রণালয়ে। পুলিশে যুক্ত হচ্ছে 4000 এএসআই এবং জনপ্রশাসন এবং সংশ্লিষ্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মিটিং করে আমরা এই পদগুলোকে সৃজন করেছি। আদালত কর্তৃক কাউকে যদি ফেরারি ঘোষণা করা হয়, তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। আপিল বিভাগের আদেশে কাটল অনিশ্চয়তা। 9 সেপ্টেম্বরই হচ্ছে ডাকসু নির্বাচন। প্রচার প্রচারণা ব্যস্ততায় মুখর ক্যাম্পাস। নানান যে প্রতিক্রিয়া আমাদের সামনে দৃশ্যমান হয়েছে, সর্বশেষ হাইকোর্টের কাঁধে বন্দুক রেখে তারা খেলতে চেয়েছিল। ডাকসু নির্বাচন যেন সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হয়। আজকে যে রায় হয়েছে আমরা সেটাকে সাধুবাদ জানাই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় না যাওয়ার কারণেই দেশের সার্বিক পরিস্থিতির অবনতি। মন্তব্য আমির খসরুর। বললেন 24-এর অভ্যর্থন কারো একার নয়। প্রায় 4 ঘন্টা কুড়িল বিমানবন্দর সড়ক অবরোধে চরম ভোগান্তি। বকেয়া বেতন পরিশোধের আশ্বাসে রাস্তা ছাড়েন পোশাক শ্রমিকরা। ওদিকে অবস্থা খুব খারাপ, ওদিকে বাস আপনার আগাচ্ছে না, 20 মিনিট পর্যন্ত আটকা। এদিক দিয়ে আমরা হেঁটে তারপরে আসছি এই পর্যন্ত। এটা আমাদের দেশের জন্য, তারপর দশের জন্য এটা একটা কলঙ্ক। মহেশখালী হবে সিঙ্গাপুর বা সাংহাই। 30 বছরের মহাপরিকল্পনা তুলে ধরে মন্তব্য বিডা চেয়ারম্যানের। জিডিপিতে $150 বিলিয়ন যুক্ত করার আশা। জমকালো কুচকাওয়াজে সামরিক শক্তিমত্তার জানান দিল চীন। প্রথমবারের মতো সামনে আনলো লেজার উইপেন, নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল। আদালত কাউকে পলাতক ঘোষণা করলে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না সেই ব্যক্তি। আরপিওতে এমন বিধান উল্লেখ করে বেশ কিছু সংশোধনী প্রস্তাব এনেছে নির্বাচন কমিশন। বাড়ানো হয়েছে জামানত এবং নির্বাচনী ব্যয়ের সীমা। গত নির্বাচন কমিশন আইন সংশোধন করে যেসব জায়গায় ইসির ক্ষমতা খর্ব করেছিল সেসব বিধান পুনরায় ফিরিয়ে এনেছে বর্তমান কমিশন। নির্বাচনের প্রধান আইন গণপ্রতিনিধিত্ব আদেশে আমূল পরিবর্তনের উদ্যোগ নিয়েছে কমিশন। কয়েক দফা বৈঠক শেষে কমিশনের অনুমোদনের পর আরপিও সংশোধন ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয় মঙ্গলবার। সব মিলে আরপিওতে 46টি ধারা উপধারা পরিবর্তন করা হয়েছে। যে কোনো ফৌজদারি মামলার আসামিকে আদালত পলাতক ঘোষণা করলেও বিদ্যমান আইনে তিনি নির্বাচনে অংশ নিতে পারতেন। সংশোধিত আইনে সে সুযোগ উঠিয়ে দেওয়া হয়েছে। কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের আরও জানান, প্রতীক থাকবে না, কার্যক্রম নিষিদ্ধ হওয়া দলেরও। আদালত কর্তৃক কাউকে যদি ফেরারি ঘোষণা করা হয়, তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। সাধারণ একজন আপনার ফৌজদারি অপরাধী আর মানবতা বিরোধী অপরাধী অনেক সময় সমান ইমিউনিটি পান না। সেই ক্ষেত্রে আমরা বিশদ আলোচনা করে যেটা বললাম আপনাকে, আমাদের কাছে মনে হয়েছে যে না, এই প্রভিশনটা থাকা দরকার। এটা যে কোনো ফৌজদারি অপরাধে ফেরারি আসামি। যদি ভবিষ্যতে দেখা যায় যে না, এটার মিসইউজ হচ্ছে, তখন আমাদেরকে আবার রিভিউ করতে হবে। গত কমিশন আরপিও সংশোধনের মাধ্যমে ইসির ক্ষমতা খর্ব করেছিল। ফলাফল বাতিলের বিষয়ে ক্ষমতা পুনর্বহাল করেছে ইসি। খসড়ায় প্রস্তাব করা হয়েছে একজন প্রার্থী ভোটার প্রতি সর্বোচ্চ 10 টাকা কিংবা আসন প্রতি সর্বনিম্ন 25 লাখ টাকা থেকে ভোটার সংখ্যা অনুযায়ী নির্বাচনী ব্যয় করতে পারবেন। প্রার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না। সর্বোচ্চ 50 লাখ টাকা পর্যন্ত ডোনেশন নিতে পারবে প্রার্থী এবং রাজনৈতিক দল। প্রিজাইডিং অফিসারই সর্বা হবেন কেন্দ্রে। তিনি সিদ্ধান্ত নেবেন যে তিনি ভোট কন্টিনিউ করবেন নাকি বন্ধ করবেন। রিটার্নিং অফিসার চাইলে যে কোনো একটি কেন্দ্র, একাধিক কেন্দ্র বা সমস্ত কনস্টিটিউয়েন্সির নির্বাচন এমনকি ফলাফল স্থগিত করতে পারবেন। দুই প্রার্থীর ভোট সংখ্যা সমান হয়ে গেলে লটারি নয়, পুনরায় ভোট হবে। আইনে সংসদ সদস্য প্রার্থীদের জামানত 20,000 থেকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। একক প্রার্থী থাকলে সরাসরি তাকে বিজয়ী ঘোষণা করা হবে না, তাকে না এর বিপক্ষে ভোট করতে হবে।
এবং দ্বিতীয়বারও যদি গিয়ে দেখা যায় তফসিল করে নতুনভাবে ঘোষণা করার পরে আবারও একই প্রার্থী হচ্ছে, তখন আর না ভোট হবে না। এছাড়া জেলা প্রশাসক নয়, ভোট কেন্দ্রের তালিকা করবেন জেলা নির্বাচন অফিসার। কেউ নির্বাচিত হয়ে যাওয়ার পরেও হলফনামার তথ্য মিথ্যা প্রমাণিত হলে সংসদ সদস্য পদ বাতিল হবে, এমন সংশোধনী প্রস্তাবও রাখা হয়েছে আরপিওতে। সরকারের অন্য যে কোনো সংস্থাও যারা মনে করেন যে না তারাও ব্যক্তির কাছে পাবেন এবং এই কথাটা উঠে আসে নাই, তাহলে তারা অ্যাপিল করতে পারবেন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 4000 এএসআই নিয়োগ দেওয়া হবে, যার অর্ধেক সরাসরি, বাকিটা পদোন্নতির মাধ্যমে। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান আইজিপি বাহারুল আলম। এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান নির্বাচনে কোনো কর্মকর্তা পক্ষপাতিত্ব করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। সাংবাদিকদের জানান, লটারির মাধ্যমে ডিসি ইউনোর পদায়ন করা হবে না। আসছে নির্বাচনটি কেমন হবে এই আলোচনা সমালোচনায় সবার বক্তব্যেই যখন উঠে আসছে আইন শৃঙ্খলার বিষয়টি, তখন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হলো বাহিনীতে নতুন করে 4000 এএসআই নিয়োগের অনুমোদন মিলেছে। বুধবার সচিবালয়ে এই নিয়োগকেই সহজতর করতে জনপ্রশাসন সচিবের কাছে আসেন পুলিশের মহাপরিদর্শক। বৈঠক শেষ করে দুই কর্মকর্তা জানান, তারা নিয়োগ বিধানের ছোটখাটো কয়েকটি ত্রুটি দূর করেছেন। যেহেতু নির্বাচন সামনে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন, সেই আলোকে আমাদের অর্থ মন্ত্রণালয়, লেজিসলেটিভ এবং জনপ্রশাসন এবং সংশ্লিষ্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মিটিং করে আমরা এই পদগুলোকে সৃজন করেছি। এই কাজগুলো যাতে এক্সপেডাইট করা যায়, এই জন্য লেখালেখি না করে এক বসাতেই যাতে হয়, সেই কারণে আজকে আমরা বসেছিলাম। 4000 এএসআই নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে 50% হবে সরাসরি আর 50% হবে পদোন্নতির মাধ্যমে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে আজকে এসেছিলাম, ওই বিধিটা যেটা তৈরি হচ্ছে ওইখানে মাইনের কিছু সংশোধনী দরকার ছিল, তো ওনারা সেটা করে দিচ্ছেন। জনপ্রশাসন সচিবের কাছে জানতে চাওয়া হয় নির্বাচনকালীন মাঠ প্রশাসন এবং নির্বাচন কর্মকর্তাদের দায়িত্ব নিয়ে। জবাবে তিনি বলেন, বিগত আমলে যারা নির্বাচন সংশ্লিষ্ট অপরাধে জড়িত ছিলেন তাদের বাদ দিয়েই প্রশাসন সাজানো হয়েছে। তবে তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের চাহিদা মতো মাঠ প্রশাসনে পরিবর্তন আনার ক্ষমতা রয়েছে। কখনো কোনোদিন লটারির মধ্যে সিভিল সার্ভিসে পোস্টিং হয়নি, এখনো হচ্ছে না, হবে না। কমপ্লেনের এগেনস্টে আমাদের ফিট লিস্ট আছে, সেখান থেকে তাকে উইথড্র করা হয়। কারো পক্ষে অথবা কোনো দলের পক্ষে এতটুকু যদি কেউ কোনো মানে আমরা এখন পর্যন্ত জানি যে সেরকম নাই, যদি আমরা এরকম বুঝি তাকে উইথড্র করা হবে এবং প্রচলিত আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্ন করা হয় নির্বাচনের দায়িত্ব পালনের জন্য নতুন করে 2000 এএসআই নিয়োগ যথেষ্ট কিনা। আমরা তো 8000 এএসআই এর কথা বলেছিলাম, আপাতত আমরা 4000 এর বড় স্যাংশন পেয়েছি, অনুমতি, সেটা প্রসেস করছি। দেখা যাক সামনে আরো কি হয়। দ্রুততম সময়ে পুলিশের নিয়োগ সম্পন্ন হবে বলে জানান আইজি। একই সঙ্গে জেলা ও বিভাগীয় পর্যায়ে কনস্টেবল পদে নিয়োগ অব্যাহত আছে বলেও উল্লেখ করেন তিনি। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে আর কোনো বাধা থাকলো না। বুধবার হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের দেয়া আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। ঢাকা বিশ্ববিদ্যালয় ও এসএম ফরহাদের আইনজীবীরা রিটকারীর উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন। বলেন, আদালতে আবেদনের কোনো এখতিয়ারই ছিল না রিটকারীর। নির্বাচন স্থগিত করে হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে আপিল। গত দুদিন ধরে আদালত পাড়ায় এই নিয়ে চলছে আলোচনা। তবে সবকিছুর অবসান করে অবশেষে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ থেকে এলো চূড়ান্ত সিদ্ধান্ত। 9 তারিখেই হচ্ছে ডাকসু নির্বাচন। বুধবার জনাকীর্ণ আদালতে হয় শুনানি। রিটকারীর আইনজীবী আদালতকে বলেন, নির্বাচন বন্ধ নয়, জিএস প্রার্থী এসএম ফরহাদের নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতা আছে কিনা সেটির তদন্ত চান তারা। ছাত্রলীগের সাথে তার অতীত কোনো সম্পর্ক না থাকে তবে তাকে ইলেকশনে পার্টিসিপেট করতে দেয়া, আর যদি তিনি দোষী সাব্যস্ত হন তবে ছাত্র শিবির যেন কোনো সাবস্টিটিউটেড কোনো প্রার্থী দেয়। আমাদের সাবমিশন এটাই ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী আদালতে বলেন, নির্বাচন বানচাল করতেই রিট করা হয়েছে, কেননা রিট করার কোনো আইনি অধিকার নেই রিটকারীর। এসএম ফরহাদের আইনজীবীও রিট করার এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন।
প্রায় 1 ঘন্টা শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের দেয়া আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। এর ফলে 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে কোনো বাধা নেই। আপিল বিভাগে যিনি রেসপন্ডেন্ট ছিলেন তিনি রিটার্নিং অফিসারের কাছেও কোনো অবজেকশন দেন নাই, তার বিরুদ্ধে যে আপিল হয়েছে আপিলেও কোনো অবজেকশন রেজ করেন নাই। যখন আমরা প্রাথমিকভাবে লিস্ট প্রকাশ করেছিলাম সেই লিস্টেও তিনি কোনো অনাগ্রহ প্রকাশ করেন নাই। চূড়ান্ত লিস্ট যখন প্রকাশ করেছি সেখানেও তিনি আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সামনে কোনো কথাই বলেন নাই। এই শুনানিতে এসএম ফরহাদের আইনজীবী বলেন, ছাত্রলীগের সঙ্গে কোনো সম্পৃক্ততা ছিল না ফরহাদের। আদালতে তুলে ধরেন জুলাই অভ্যুত্থানে এসএম ফরহাদের অবদান। পরে তিনি জানান, নির্বাচনে অংশ নিতে ফরহাদের কোনো বাধা নেই। বলা হয়েছিল যে উনি নিষিদ্ধ সংগঠন ছাত্র সংগঠনের একটি সদস্য। আমরা দেখিয়েছি বিভিন্ন ডকুমেন্ট, কোর্টের কাছে কোর্টের নজরে এনেছি এবং আমরা বলেছি যে আসলে কখনোই উনি কোনোদিন ওই নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত ছিলেন না। নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে 28 আগস্ট ডাকসু নির্বাচনে জিএস প্রার্থী এসএম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদ আলম। রিটের কারণে তাকে গণধর্ষণের হুমকির বিষয়টিও তুলে ধরা হয় সর্বোচ্চ আদালতে। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনের 9ম দিনেও প্রার্থীদের প্রচারণায় মুখর ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। টিএসসি থেকে ভিসি চত্বর, মধুর ক্যান্টিন থেকে কেন্দ্রীয় লাইব্রেরি, সবখানেই ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বেলা গড়াতেই আদালতের আদেশে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা কেটে যায়, স্বস্তি ফিরে প্রার্থী ও ভোটারদের মাঝে। এরপর আরও গতি আসে প্রচারণায়। সকাল সকাল প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। শিক্ষার্থীদের কাছে যাওয়া, ভোট চাওয়া অনেকটাই স্বাভাবিক মনে হলেও প্রার্থী কিংবা সাধারণ শিক্ষার্থী সবার মাঝেই ছিল কিছুটা শঙ্কা ও উৎকণ্ঠা। আদৌ কি হবে স্বপ্নের ডাকসু নির্বাচন? সকলেই অপেক্ষায় আদালতের আদেশের। দুপুর 1টার পর আসে সেই কাঙ্ক্ষিত খবর, 9 সেপ্টেম্বরই হচ্ছে ডাকসু নির্বাচন। প্রার্থী হিসেবে অংশ নিতেও বাধা নেই ছাত্র শিবির মনোনীত জিএস প্রার্থী এসএম ফরহাদের। আদালতের আদেশের পর স্বস্তি ফেরে শিক্ষার্থী ও বিভিন্ন পদে নির্বাচনে অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে। একটু থমথমে হয়েছিল যে ভোট হবে নাকি হবে না, আমরা একটু আগে শিওর হয়েছি যে 9 তারিখে আমাদের ভোটটা হবে, তো এখন পূর্ণ প্রস্তুতি চলছে। আজকে শুনলাম যে হচ্ছে ডাকসু 9 তারিখে হবে, তো ভালোই মনে হচ্ছে। প্রচারণা প্রার্থীরা করছে। প্রয়োজনে জীবনের বিনিময় হলেও আমরা এই ডাকসু নির্বাচন আনবো এবং এই ডাকসুকে সুষ্ঠুভাবে আমাদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলব। একজনের রিটের কারণে একেবারে পুরা নির্বাচনকে পিছিয়ে দেওয়া, এটা একটা অতি উৎসাহী হয়ে আসলে আমাদের বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধের মুখে ফেলেছে। ফার্স্ট হাইকোর্টে যাওয়া উচিত হয়নি, কারণ আমার ঢাকা ইউনিভার্সিটিতে যারা আর কি এই সংসদের মধ্যে আছে তাদের সবাইকে আগে জানানো উচিত ছিল। আমরা চাই একটা আনন্দময় পরিবেশে ডাকসু 9 তারিখেই হোক, আর ডাকসুকে যারা বাধাগ্রস্ত করতে চায় আমরা তাদেরকে শক্ত হাতে প্রতিহত করার জন্য প্রস্তুত। শিবির মনোনীত ভিপি প্রার্থী সাদিক কাইম বলেন, সুপ্ত কিংবা গুপ্ত যারাই ডাকসু বানচালের ষড়যন্ত্র করবে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে শিক্ষার্থীদের। যে রায় হয়েছে আমরা সেটাকে সাধুবাদ জানাই। আমরা আশা করছি শিক্ষার্থীরাই তাদের নির্বাচিত প্রতিনিধিদেরকে বেছে নেবে এবং এর মাধ্যমেই তাদের স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করবে। এবং এক্ষেত্রে যত ষড়যন্ত্র করছে, যারা সুপ্ত অবস্থা করছে, যারা গুপ্ত অবস্থা করছে, অথবা সামনে থেকে পিছন থেকে যারা ষড়যন্ত্র করছে, তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সকালে প্রচারণার শুরুর পরই ডাকসু নির্বাচনের ছুটি কমানোর দাবি জানিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করে ছাত্রদল। বিষয়টি বিবেচনায় নেয়ার কথা জানিয়ে আশ্বস্ত করে কমিশনও। আগামী 9 তারিখ বাংলাদেশের সাধারণ জনগণ যে নির্বাচনের দিকে চেয়ে আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রধান যে প্ল্যাটফর্ম, সেই ডাকসু নির্বাচন যেন সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হয়, সেই লক্ষ্যে আজকে আমরা এসেছিলাম। দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। অভিযোগ, বৃহৎ একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। আমরা বারবার করে আমাদের আশঙ্কার কথা জানিয়েছি যে একটা বৃহৎ একটা রাজনৈতিক শক্তি তারা আবারও ডাকসুকে বানচাল করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আমরা দেখছি নানান সময় নানান যে প্রতিক্রিয়া আমাদের সামনে দৃশ্যমান হয়েছে। সর্বশেষ হাইকোর্টের কাঁধে বন্দুক রেখে তারা খেলতে চেয়েছিল। এক ব্রিফিংয়ে নির্বাচনে সেনাবাহিনীর মোতায়েন থেকে সরে আসার কথা জানায় কমিশন। জানায় নিরাপত্তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রক্টোরিয়াল টিমই যথেষ্ট, প্রয়োজনে সহযোগিতা করবে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের যদি কিছু না লাগে, আমাদের কিছুই লাগবে না, আমাদের ছাত্রছাত্রী এনাফ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যদি মনে করে তারা যদি সুশৃঙ্খলভাবে
ডাকসু কমপ্লিট করবে, এটা করতে পারে, এই আস্থাটুকু আমাদের আছে। হ্যাঁ, সেনাবাহিনী কার জন্য লাগবে? কারোর জন্য লাগার কথা না। সাইবার বুলিং এর অপরাধে আলী হোসেনকে 6 মাসের জন্য বহিষ্কার করার কথা জানিয়ে এ বিষয়ে কঠোর হওয়ার বার্তা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। 1 বছরও নির্বাচন না হওয়ায় দেশের সার্বিক পরিস্থিতির অবনতি হচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় না যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতিও। একদল মুক্তিযুদ্ধ বিক্রি করত, এখন আরেক দল 24 বিক্রি করছে। এদিকে সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, মানুষ আনুপাতিক হারে নয়, সরাসরি ভোটেই পছন্দের মানুষ নির্বাচিত করতে চায়। দোহার উপজেলায় দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা বিএনপি আয়োজিত শোভাযাত্রায় অংশ নেন সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। শোভাযাত্রা পূর্ব সমাবেশে তিনি পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির সমালোচনা করেন। সুষ্ঠু ভোট হলে ডাকসুতে ছাত্রদলের প্যানেল জয়ী হবে বলে আশা প্রকাশ করেন রিজভী। আনুপাতিক ভোট পদ্ধতিতে ভোট দেবেন না সরাসরি ভোট দেবেন, বলুন আপনারা কোনটা পছন্দ করেন? সরাসরি ভোট পছন্দ করেন। যারা গোপনে ছদ্মবেশে আপনার অন্য দলে ঢুকে থেকে আবার সুযোগ বুঝে নিজের দলে ফিরে আসেন, এইটা কি মানুষ ভালো বলে? রাজধানীর একটি হোটেলে জুলাই অভ্যুত্থান শীর্ষক সেমিনারে যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়বে। আমি তো কোনো কৃতিত্ব নেওয়ার দরকার নাই, এটা আমি দায়িত্ব পালন করছি যে এই আন্দোলন আমার কৃতিত্ব আমাকে ভোগ করতে হবে, আমাকে বাংলাদেশ চালাতে হবে, বাংলাদেশ কিভাবে চলবে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমার সিদ্ধান্ত না আসলে আমি এটা করব না, আমি সেটা করব না। একটা কালচার, এই কালচার থেকে তো বেরিয়ে আসতে হবে। গণ আন্দোলনে সরকার পতনের পর যেসব দেশে দ্রুত নির্বাচন হয়নি সেসব দেশ বিভক্তি আর গৃহযুদ্ধ দেখেছে বলেও মন্তব্য করেন আমির খসরু। জানান, নির্বাচনের সময় ঘোষণার পর বিনিয়োগকারীরা পর্যবেক্ষণ করছে। সরকার ও জনগণের মধ্যে সেতু নির্মাণে দ্রুত নির্বাচনের বিকল্প নেই বলেও মনে করেন বিএনপির এই নেতা। ইন্টেরিয়াম মানে ইন্টেরিয়াম, এই অবস্থায় কেউ এখানে সিদ্ধান্ত কেন নেবে? যত তাড়াতাড়ি সম্ভব, 1 বছর অ্যাকচুয়ালি বেশি সময় হয়ে গেছে। আমাদের অনেক আগে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশটাকে একটা ডেমোক্রেটিক অর্ডারে চলে যাওয়ার কথা ছিল, এবং এই না যাওয়ার কারণে দেশ কিন্তু দিন দিন নিচের দিকে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি আছে বলেও মনে করেন সেমিনারে যোগ দেয়া নেতারা। সক্ষম মানুষদেরকে সরকারে দেখতে চায়, দেশপ্রেমিক মানুষকে সরকার পরিচালনায় দেখতে চায়। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। প্রায় 4 ঘন্টা রাজধানীর কুড়িল এয়ারপোর্ট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইউরোজোন কারখানার শ্রমিকরা। কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদ ও বকেয়া বেতনের দাবিতে দুপুর নাগাদ সড়ক অবরোধ করেন তারা। ভোগান্তিতে পড়েন হাজার হাজার মানুষ। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন অনেকে। পরে সরকারের মধ্যস্থতায় 1 সপ্তাহের মধ্যে বকেয়া পরিশোধের আশ্বাসে সড়ক ছাড়েন শ্রমিকরা। দুপুর 12টায় কুড়িলের ইউরোজোন কারখানা থেকে দল বেঁধে রাস্তায় নেমে আসেন শ্রমিকরা। বন্ধ করে দেন সড়কের 2 পাশের যান চলাচল। তাদের দাবি, বেতন ভাতা বকেয়া রেখে ইউরোজোন কারখানা বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। চলতি মাসের শুরু থেকে নেই কোনো কাজ, হদিস নেই ব্যবস্থাপনায় যুক্ত কর্মকর্তারাও। আমরা 15 দিন ধরে এখন অফিসে যাইতাছি আইতাছি, আমাদের কোনো ম্যানেজমেন্টের লোক নাই। ডাইরেক্টর সহ এমডি সহ ম্যানেজমেন্টের লোক সবাই পলাইছে, আমগো টাকা পয়সা পাওনা দানা না দিয়া। 2 মাসে বেতন দেয় না, মালিক আমগুলো পড়াইছে, ম্যানেজমেন্টের লোক কেউ আসে না। তো আমরা কার ভরসায় পেট্রোতে আমরা করতেছি? আমগুলো মাথা উপরে ছায়া তো খেয়েও নাই। যদি 10 তারিখের ভিতরে পাওনা দাওনা আমরা যা পাই, 10 তারিখের ভিতরে যদি আপনারা সমাধান করতে পারেন, আমরা রাস্তা ত্যাগ করবো। সড়ক অবরোধের কারণে এই রুটে আটকা পড়ে হাজার হাজার যানবাহন। অনেকে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। সবচেয়ে বেশি বিপাকে পড়েন বিমানের যাত্রী আর অ্যাম্বুলেন্স। অন্যতম প্রধান এই সড়ক অবরোধের কারণে গাড়ির চাপ তৈরি হয় আশপাশে সড়কে। 2 থেকে 2.5 ঘন্টা এই গাড়িতে বসা, তারপরে দেখি যে না, এই জ্বরটা থামবেই না। তারপরে আমি নেমে আসছি। আসলে এটা আমাদের দেশের জন্য, তারপর দশের জন্য এটা একটা কলঙ্ক। ওদিকে অবস্থা খুব খারাপ, ওদিকে বাস আপনার আগাচ্ছে না, 20 মিনিট পর্যন্ত আটকায়।
এই দিক দিয়ে আমরা হেঁটে তারপরে আসছি এই পর্যন্ত। আপনারা দয়া করে ওই পাশে যান, ওইখানে যে আমরা কথা বলি, রাস্তাটা ক্লিয়ার হলে ওরাও। দফায় দফায় শ্রমিকদের সাথে আলোচনা করেন পুলিশ কর্মকর্তারা, কিন্তু তাতেও রাস্তা ছাড়তে রাজি হয়নি আন্দোলনকারীরা। পরে শ্রমিক প্রতিনিধি শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যস্থতায় মালিকপক্ষের সাথে বৈঠকে এই মাসের 10 তারিখের মধ্যেই বকেয়া পরিশোধের সিদ্ধান্ত হয়। এরপর বিকাল 4টায় অবরোধ তুলে নেন শ্রমিকরা। স্বাভাবিক হয় যান চলাচল। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। রাকসু নির্বাচনে মনোনয়নপত্র তোলার সময়সীমা একদিন বাড়ানোয় আজও চলেছে কার্যক্রম। এরই মধ্যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে উৎসব মুখর পরিবেশে জাকসুতে চলছে প্রার্থীদের 6ষ্ঠ দিনের প্রচার প্রচারণা। ভোটারদের মন জয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। একদিন বৃদ্ধি করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলনের সময়সীমা। দিনের প্রথম ভাগেই স্লোগান দিয়ে মনোনয়নপত্র উত্তোলন করেন প্রার্থীরা। আমরা যেদিন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা চান্স পেয়েছি বা পড়ার সুযোগ পেয়েছি, ওই প্রথম দিন থেকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, একটি অংশ। তো রাকসু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একটি অংশ। তো আমি মনে করি আমি যখন থেকে এই বিশ্ববিদ্যালয়ের অংশ, রাকসু এই বিশ্ববিদ্যালয়ের অংশ, আমি তখন থেকে এটির অধিকার রাখি। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রথম বর্ষের ছাত্রছাত্রীদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেয় রাকসু নির্বাচন কমিশন। এছাড়া মনোনয়ন ফরম জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে 4 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর। প্রার্থী তালিকা ঘোষণা করা হবে 10 সেপ্টেম্বর। ভোট গ্রহণ 25 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। একই দিন গণনা শেষ করে ঘোষণা করা হবে ফলাফল। ভোট দেওয়াটা আমাদের অধিকার, কারণ আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন আমরা পা রেখেছি, তার আগে আমরা রাকসু ফি সেটা জমা দিয়ে তারপরে আমরা পা রেখেছি। তো সেক্ষেত্রে রাকসু আমার অধিকার। স্টুডেন্টের জন্য কতটুকু করতে পারছি, তো যদি একটা অপরচুনিটি পাওয়া যায় যে না আমার কাছে এই সুযোগটা আছে, আমি তাদের প্রতিনিধি হয়ে কিছু করতে পারি, তাহলে কেন করব না। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুতে চলছে 6ষ্ঠ দিনের প্রচার প্রচারণা। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন প্রার্থীরা। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা আশ্বাস। দীর্ঘ 33 বছর পর আগামী 11 সেপ্টেম্বর জাকসুর ভোট গ্রহণ হবে। কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের 25টি পদের বিপরীতে লড়াই করছেন 179 জন প্রার্থী। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যকার সংঘর্ষের ঘটনায় 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিকেলে সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার। এদিকে সংঘর্ষের 3 দিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 9টি বিভাগে পরীক্ষা হয়েছে, তবে ক্যাম্পাসে শিক্ষার্থী উপস্থিতি কম। সংঘর্ষের ঘটনায় ভীতি কাটেনি এখনো। 3 দিন বন্ধ থাকার পর বুধবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পুরোদমে শুরু হয়েছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। 9টি বিভাগে পরীক্ষা হয়েছে, তবে শিক্ষার্থী উপস্থিতি কম থাকায় ক্লাস তেমন হয়নি। ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতিও কম। মঙ্গলবার রাত 12টায় প্রত্যাহার করা হয় 144 ধারা। তবে স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ভীতি এখনও কাটেনি। আমাদের যে ক্যাম্পাসের এখন থমথম পরিবেশ, আমাদের বন্ধু বান্ধব দেখা যাচ্ছে শহরতে ঠিকমতো আসতে পারতেছে না, ওরা হচ্ছে কিছুটা আতঙ্কে আছে। পরীক্ষা পিছিয়ে গেলে, ক্লাস পিছিয়ে গেলে আসলে আমাদের সঠিক সময়ে পরীক্ষায় কেউ অংশগ্রহণ করতে পারবে না। আগের পরিস্থিতি আবার ফিরে আসুক এবং আমরা যাতে আবার সুস্থভাবে সুন্দরভাবে ক্লাস শুরু করতে পারি। আগামী রোববার থেকে পুরোদমে ক্লাস ও পরীক্ষা শুরুর পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। কোনো ছাত্র কিংবা ছাত্রী যদি নিরাপত্তাহীনতায় থাকে, নিজেকে অনিরাপদ বোধ করে মনে করে, তাহলে প্রশাসনের সাথে কথা বলে প্রশাসন তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। প্রয়োজনে তারা যদি ওখানে থাকতে না চায়, তাদেরকে আমরা এদিকে নিয়ে আসার জন্য উদ্যোগ নেব। এদিকে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় রাতে জোবরা গ্রামে অভিযান চালিয়ে 8 জনকে আটক করেছে পুলিশ। এই ঘটনার সাথে সম্পৃক্ত মোট 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আজকে সকালবেলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের তদন্ত অব্যাহত আছে। এই ঘটনার সাথে যারাই সম্পৃক্ত থাকবেন, যার যতটুকু অপরাধ, তার বিরুদ্ধে ততটুকুই ব্যবস্থা নেওয়া হবে। এক নারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগে গেল শনিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে জোবরা গ্রামবাসীর সংঘর্ষে উপাচার্য প্রক্টর সহ অন্তত 250 জন আহত হয়। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। মহেশখালী হবে সিঙ্গাপুর বা সাংহাই।
আগামী ৩০ বছরের মধ্যে নির্মিত সেই শহরে থাকবে গভীর সমুদ্র বন্দর, পাওয়ার প্ল্যান্ট, শিল্প পার্ক, নাগরিক সব সুবিধা। একই সাথে মহেশখালী হবে পর্যটন শহরও। পুরোপুরি নির্মাণ শেষ হলে জিডিপিতে অবদান রাখবে $150 বিলিয়ন। মহেশখালী নিয়ে সরকারের এমন মহাপরিকল্পনা তুলে ধরেন বিডার নির্বাহী চেয়ারম্যান ও নবগঠিত মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। পরবর্তীতে নির্বাচিত সরকার এই মহাপরিকল্পনা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। দেশের দক্ষিণে কক্সবাজারের মহেশখালী দ্বীপ বাংলাদেশের সম্ভাবনাময় আগামী। এখানকার মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণে আলোচনা আছে আগে থেকেই। এবার পুরো মহেশখালী ঘিরে ৩০ বছরের মহাপরিকল্পনা জানালো অন্তর্বর্তী সরকার। পরিকল্পনায় থাকছে গভীর সমুদ্র বন্দর, রেল যোগাযোগ, পাওয়ার প্ল্যান্ট, শিল্প পার্ক, নাগরিক সব ধরনের সুবিধা। কাজে লাগানো হবে সমুদ্রকে। মৎস্য আহরণ ও বিপণনের হাব হিসেবে গড়ে তোলা হবে এই দ্বীপকে। মহেশখালী কক্সবাজার এলাকা ঘিরে পর্যটনের নতুন পরিকল্পনাও নেওয়া হয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়ন হলে এই অঞ্চল $150 বিলিয়ন অবদান রাখবে জিডিপিতে। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে মহাপরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। ৩০ বছর পরে আমরা এই মহেশখালী মাতারবাড়ি এলাকাটাকে সিঙ্গাপুর বা সাংহাইয়ের মতো করে দেখতে চাই। এটা ইজ নট আ ভেসেল সিটি, এটা একটা স্যাটেলাইট সিটি না, ইটসেলফ ইজ আ টাউনশিপ। ৬০ থেকে $৬৫ বিলিয়ন টোটাল ইনভেস্টমেন্ট হবে। তার মধ্যে আমরা আশা করছি যে প্রায় $5 বিলিয়ন এফডিআই হিসেবে আসবে, বাকিটা আমরা লোকাল ইনভেস্টমেন্ট এক্সপেক্ট করছি। মহাপরিকল্পনা কয়েক ধাপে বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আশিক চৌধুরী বলেন, এখানে ২৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে। আমরা ডিপ সি পোর্টটাকে চালু করব আগামী ৫ বছরের মধ্যে। কিছু পাওয়ার হাব, কিছু রোড, রেল কানেক্টিভিটি, এগুলো আমরা প্রথম ৫ বছরের মধ্যে করে ফেলার চেষ্টা করব। ইকোসিস্টেম ডেভেলপমেন্ট পিরিয়ডে আমরা পোর্ট ডেভেলপমেন্টের ফেজ 2 কমপ্লিট করব, যেখানে এলএনজি টার্মিনালগুলো হয়ে যাবে এবং একই সাথে কিছু ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে যাবে। এটা প্রায় আমরা 2043-44 পর্যন্ত আশা করছি। 2045 থেকে 2055 তখন আমরা একটা ট্যুরিজমের কথা চিন্তা করতে পারি। আশিক চৌধুরী বলেন, প্রথম 5 বছরের মধ্যে গভীর সমুদ্র বন্দর চালু করবে সরকার। এখানে গ্যাস বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করা হবে। এরপরে আর আমরা কোনো কোল করব না। তো আমরা চিন্তা করছি যে আমরা এর পরের যে পাওয়ার জেনারেশন এই এলাকাকেই শুধু পাওয়ার সার্ভ করবে না, সে সমগ্র চট্টগ্রাম রিজনকে পাওয়ার সার্ভ করবে। 30 বছরে আমরা হয়তো 6টা সরকার দেখব এবং 6টা সরকারকে বিশ্বাস করতে হবে যে আমাদের পক্ষে সিঙ্গাপুর হওয়া সম্ভব। তা না হলে আমাদের এই প্রজেক্ট হবে না। এর আগে দুপুরে যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন নবগঠিত মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী। মহেশখালী মাতার বাড়ি প্রকল্পের পরিকল্পনা উপস্থাপন করেন তিনি। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 40 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন তৎকালীন মামলার 3 সাক্ষী। তারা বলেন, নানাভাবে নির্যাতন করে অভিযোগ দায়ের ও সাক্ষ্য দিতে বাধ্য করা হয়েছিল। 2013 সালের 28 ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলোয়ার হোসেন সাঈদীকে মৃত্যুদণ্ড দেয় তৎকালীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই রায়ের বিরুদ্ধে আপিল করলে সাজা কমে আমৃত্যু কারাদণ্ডের আদেশ আসে। তারপর থেকে সাঈদী বন্দী ছিলেন কারাগারে। বন্দী অবস্থায় 2023 সালের আগস্টে মারা যান তিনি। মৃত্যুর 2 বছর পর বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ ও সাক্ষ্য দেয়া মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম হাওলাদার, মাহতাবউদ্দিন ও আলতাফ হাওলাদার। ট্রাইব্যুনালে তাদের নতুন আর্জি জোর করে সাঈদীর বিরুদ্ধে মামলা দায়ের ও মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করা হয়েছিল তাদের। এ বিষয়ে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 40 জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। সবাই মিলে এমনভাবে হুমকি শুরু করছে, তখন আমি বুঝছি যে আমি এখান থেকে রেহাই পাবো না বা আমার ক্ষতি হবে, আমাকে মেরে ফেলবে, আমার পরিবারবর্গ মেরে ফেলবে। থানা উল্লা এডিশনাল আইজি তখন সে বলে সাক্ষী দিতে বয়স কি না ওকে আমরা বুঝবো ট্রাইব্যুনালে, তোমার সাক্ষী দিলাম। সে অনেক ধরনের গালাগালি আমাকে ব্লাডি বাস্টার্ড করে গালাগালি করছে, অনেক সময় হুমকি দিয়া, অস্ত্র ধরাইয়া, পিস্তল ধরিয়া এই সমস্ত করে। পরে তাদের আইনজীবী বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসাতে মিথ্যা সাক্ষ্য তৈরি করে আওয়ামী লীগ সরকার। বলেন, সাক্ষীদের মাথায় বন্দুক ঠেকিয়ে সেফ হোমে নিয়ে নির্যাতনের পর মিথ্যা সাক্ষ্য তৈরি হতো। দীর্ঘ সময় ধরে নির্যাতন করে
জীবননাশের হুমকি রেখে তার মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে বাধ্য করেছে সাইদি সাহেবের বিরুদ্ধে এই মামলাটি করতে। ওনাকে দীর্ঘ সময় ধরে এখানে এনে যে কথিত সেফ হোম যাত্রাবাড়ি থানার অধীন গোলাপবাগের সেই সেফ হোমে তাকে দীর্ঘদিন রেখে তাকে পরিয়ে বুঝিয়ে জীবননাশের হুমকি দিয়ে পিস্তল ঠেকিয়ে তাকে বাধ্য করে সাক্ষ্য দিতে। এর আগে সাইদির পক্ষে সাক্ষ্য দিতে গিয়ে গুমসহ নির্যাতনের দায়ে শেখ হাসিনা সহ ৩২ জনের বিরুদ্ধে ২১ আগস্ট অভিযোগ করেন আলোচিত সাক্ষী সুখরঞ্জন বালী। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে কন্টেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড করেছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড। এনসিটি পরিচালনার সংশ্লিষ্টদের দাবি, নির্দিষ্ট বার্থ পরিচালনার দায়িত্ব গ্রহণের পর দক্ষতা গতিশীলতা বৃদ্ধির পাশাপাশি ব্যবস্থাপনায় এসেছে দৃশ্যমান পরিবর্তন। আমদানি রপ্তানি বাণিজ্য আরও গতিশীল হওয়ার পাশাপাশি সক্ষমতা বাড়াতে আধুনিক যন্ত্রপাতি সংযোজনের তাগিদ বন্দর ব্যবহারকারীদের। চট্টগ্রাম বন্দরের 4টি কন্টেইনার টার্মিনালের মধ্যে আয়তনে সবচেয়ে বড় এনসিটি, যেখানে একই সাথে 4টি বড় ও একটি ছোট জাহাজ ভেড়ানোর সক্ষমতা আছে। বিদেশি অপারেটর নিয়ে বহু বিতর্ক আর সমালোচনার পর গত 7 জুলাই থেকে এই টার্মিনাল অপারেট করছে নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেড। গেল আগস্ট মাসের রেকর্ড 1,22,517 কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে এনসিটিতে। পাশাপাশি 28 আগস্ট একদিনে হ্যান্ডলিং হয়েছে সর্বোচ্চ 5,061 কন্টেইনার, যা নতুন মাইলফলক। দৈনিক কন্টেইনার হ্যান্ডলিং বৃদ্ধি পেয়েছে 1135 টিউজ। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম 61 ঘন্টা থেকে কমিয়ে 57 ঘন্টায় নামিয়ে এনেছি। জাহাজ হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এনসিটি পরিচালনায় সংশ্লিষ্টদের দাবি, 2, 3, 4 ও 5 নম্বর বার্থ পরিচালনার দায়িত্ব গ্রহণের পর দক্ষতা গতিশীলতা বৃদ্ধির পাশাপাশি ব্যবস্থাপনায় পরিবর্তনও দৃশ্যমান। চট্টগ্রাম বন্দরের সার্বিক সক্ষমতা ও অপারেশনাল গতিশীলতা বৃদ্ধির সাথে সাথে আমদানি রপ্তানি খাতেও গতির সঞ্চার করেছে। বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছেও আমাদের এই বন্দরের সক্ষমতার বার্তা পৌঁছে দিবে। তবে আমদানি রপ্তানি বাণিজ্য আরও গতিশীল করতে এবং সক্ষমতা বাড়াতে আধুনিক যন্ত্রপাতি সংযোজনের তাগিদ বন্দর ব্যবহারকারীদের। প্রত্যেকে যদি ডেলিভারি বন্ধ করে সব কন্টেইনার যদি আমরা অফডক বা অন্য জায়গায় যেখানে ইমিডিয়েট নিয়ে, যেটা আমাদের দীর্ঘদিনের দাবি, তাহলে কিন্তু বন্দর কিন্তু কনজেশন তো কমবে, এই জাহাজের ওয়েটিংও কিন্তু অনেক কমে যাবে। সেখানে 24 আওয়ার্সের মধ্যে জাহাজ সেল করতে পারবে। চট্টগ্রাম বন্দরের বার্ষিক কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা 3.3 মিলিয়ন। আগামী 6 মাসের মধ্যে যা 3.5 মিলিয়নে উন্নীত হবে বলছে কর্তৃপক্ষ। মামুন নুরশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। সন্ধ্যার বাংলাদেশের সময় হলো আরও একটা বিরতির। ফিরব কিছুক্ষণের মধ্যে, কোথাও যাবেন না। সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ের 80 বছর উদযাপন করল চীন। জানান দিল নিজেদের সামরিক শক্তিমত্তার। নিজ জাতিকে শক্তিশালী, অকুতভয় এবং অপ্রতিরোধ আখ্যা দেন প্রেসিডেন্ট শি জিনপিং। ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বের জন্য প্রস্তুত চীন দীপ্ত কণ্ঠে দেন এমন ঘোষণা। জমকালো আয়োজনে এক মঞ্চে শিয়ের পাশে ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। উপলক্ষ দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের 80 বছর পূর্তি, তাই 80 বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু চীনের চোখ ধাঁধানো কুচকাওয়াজ। বিশাল লাল পতাকা উত্তোলন যেন নিজেদের অপ্রতিরোধ অগ্রযাত্রার প্রকাশ, দেশপ্রেমের অভিব্যক্তি জাতীয় সঙ্গীতে। বুধবার বেইজিং সময় সকাল 9টায় তিয়েনানমেন স্কয়ারে শুরু হয় জমকালো কুচকাওয়াজ। কালো লিমুজিনে ঘুরে প্যারেড গ্রাউন্ড প্রদক্ষিণ করেন প্রেসিডেন্ট শি জিনপিং, গ্রহণ করেন সেনাদের স্যালুট। চোখ জুড়ানো ফরমেশনে অংশ নেন চীনের সামরিক বাহিনীর প্রায় 10,000 সদস্য। প্রদর্শন করা হয় নতুন প্রজন্মের সমরাস্ত্র যুদ্ধবিমান।
কুচকাওয়াজের শুরুতে দেয়া ভাষণে চীনের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন প্রেসিডেন্ট শি জিনপিং। পিপলস লিবারেশন আর্মির বীরত্বের প্রশংসা করেন তিনি। চীনারা মহান জাতি, যারা সংঘাতের ভয় করে না, যারা স্বাধীন এবং শক্তিশালী। অতীতে যে কোনো লড়াইয়ে, যে কোনো পরিস্থিতিতে তারা ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে, শত্রুকে প্রতিরোধ করেছে, দেশের অস্তিত্বের জন্য সংগ্রাম করেছে। পিপলস লিবারেশন আর্মি বরাবরই বীরত্বের পরিচয় দিয়েছে, যাদের উপর মানুষ পুরোপুরি আস্থা রাখে। চীনা জনগণের উত্থান থামানো যাবে না। প্যারেড গ্রাউন্ডের মঞ্চে শি জিনপিং এর দুপাশেই দেখা যায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে। আয়োজনে যোগ দেন মোট ২৬ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। মোট ১ ঘন্টা ১০ মিনিট ধরে চলে চীনের ভিক্টরি ডে প্যারেড। সব শেষে শান্তির বার্তা নিয়ে আকাশে উড়ল ৮০,০০০ সাদা পায়রা। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। এদিকে চীনের বহুল আলোচিত সামরিক প্রদর্শনী এবং কুচকাওয়াজকে ঘিরে অনেকটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিংয়ের এই ধরনের উদ্যোগকে ওয়াশিংটনের বিরুদ্ধে ষড়যন্ত্র আখ্যা দেন তিনি। যেহেতু আপনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তাই দয়া করে ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনকে আমার উষ্ণতম শ্রদ্ধা জানান। চীনের বিজয়ের জন্য অনেক আমেরিকান মারা গিয়েছেন। আমি আশা করি তাদের সাহসিকতা ও আত্মত্যাগের জন্য জিনপিং তাদের স্মরণ করবেন। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ।